ইতিহাসের পঞ্চম চ্যাপ্টার, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। এটা 5 নম্বর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা এখন আমরা করছি। এই চ্যাপ্টারের বেশ কয়েকটা টপিক আমরা এর আগে পড়েছি। এর আগের পার্টে আমরা কি পড়েছিলাম? এর আগের পার্টে আমরা বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে পড়েছিলাম, যেমন সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, এই সমস্ত বিদ্রোহগুলো সম্পর্কে আমরা আগের পার্টে পড়েছি। এই পার্টে আরেকটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ, সেটা সম্পর্কে আলোচনা হবে। আচ্ছা, তো দেখো, এই পার্টে আমরা আলোচনা করব 1857 খ্রিস্টাব্দে হওয়া একটা বিদ্রোহ, যেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। এর আগে যে বিদ্রোহগুলো আমরা পড়েছি, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, এগুলো সব ছোট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, একটা ছোট আঞ্চলিক বিদ্রোহ। পুরো ভারত জুড়ে কিন্তু এই বিদ্রোহগুলো হয়নি, আগের বিদ্রোহগুলো। এই যে বিদ্রোহটা সিপাহী বিদ্রোহ, এটাই প্রথম বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে, যেটা পুরো ভারতবর্ষ জুড়ে হয়েছিল, সিপাহী বিদ্রোহ। তো এই বিদ্রোহ সম্পর্কে এখন আলোচনা হবে, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এবং এর ফলাফল, এই সব কিছুই আলোচনা করা হবে। তো চলো সেগুলো আমরা দেখি। আচ্ছা দেখো, তো প্রথম আমরা আলোচনা করব যে সিপাহী বিদ্রোহের সূচনা, স্টার্ট কিভাবে হয়েছিল। তো দেখো, 1857 খ্রিস্টাব্দের আচ্ছা, তো দেখো 1857 খ্রিস্টাব্দের মার্চ মাসে 1857 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষের দিকে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। সিপাহী বিদ্রোহ শুরু করেছিলেন, মানে সূচনাটা করেছিলেন মঙ্গল পান্ডে নামে একজন সিপাহী। মঙ্গল পান্ডে নামে একজন সিপাহী এই বিদ্রোহটা শুরু করেছিলেন। তিনি একজন সিপাহী ছিলেন, মানে সৈনিক ছিলেন। শুরু হয়েছিল কোথায়? জায়গাটা হচ্ছে, স্থান হচ্ছে আমাদের বাংলার ব্যারাকপুরে। ব্যারাকপুরে, সেটা ঠিক বলতে পারবো না। আচ্ছা, তো দেখো, ঠিক আছে, ওটা থাক না। তো স্থান হচ্ছে বাংলার ব্যারাকপুরে। ব্যারাকপুরের সেনা ছাউনিতে, মানে সেনাবাহিনীর যে ছাউনি, সেখানে প্রথম এই বিদ্রোহ শুরু হয়েছিল, সেনা ছাউনিতে। না, সেনা ছাউনি মানে হচ্ছে যেখানে সেনারা থাকে, ক্যাম্প বলতে পারো একটা। তো সেখানে এই বিদ্রোহটা প্রথম শুরু হয়েছিল, ব্যারাকপুরে সেনা ছাউনি থেকে শুরু হয়েছিল। তারপর এটা ভারতের বিভিন্ন জায়গায় খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল, সেগুলো আলোচনা হবে। তাহলে সূচনা কবে হয়েছিল? 1857 খ্রিস্টাব্দের মার্চে সূচনা হয়েছিল। কোথায় হয়েছিল? বাংলার ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে হয়েছিল। কে করেছিলেন? মঙ্গল পান্ডে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার কারণগুলো আমরা জানবো। এই মঙ্গল পান্ডে কেন করেছিল, সেটা এই কারণের মধ্যেই আমরা দেখব। আচ্ছা, তো দেখো বিদ্রোহের কারণ, কি কি কারণের জন্য বিদ্রোহ হয়েছিল। তো দেখো, যে কোনো একটা বিদ্রোহ কিন্তু কোনো একটা কারণে হয় না, অনেকগুলো কারণ দীর্ঘদিন ধরে যদি থাকে কোনো সমস্যা, সেইটারই বহিঃপ্রকাশ কোনো একটা বিদ্রোহের মাধ্যমে হয়। তো সিপাহী বিদ্রোহ তাই হয়েছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন যারা এই বিদ্রোহে অংশ নিয়েছিল, তাদের মনে বিভিন্ন রকমের ক্ষোভ ছিল, সেইগুলোরই বহিঃপ্রকাশ বা সেইগুলোরই তারা প্রতিবাদ জানায় এই বিদ্রোহের মাধ্যমে। হয়তো একটা মেন কারণ থাকে, যেটার মাধ্যমে হয়তো সেই বারুদটা হয়তো ভেতরেই থাকে, আগুনটা জ্বলে একটা শেষ কোন একটা কারণে। এবার আমরা আপাতভাবে মনে করি হয়তো সেইটার জন্যই হচ্ছে, কিন্তু ব্যাপারটা সেটা নয়, তার পিছনে অনেকগুলো কারণ আছে। সেইটা হয়তো অন্তিম একদম শেষ, মানে আঘাতটা। তো এই কারণগুলো কি কি দেখো। তো প্রথম যে কারণটা ছিল,
সেটা হচ্ছে সেনাদের অসন্তোষ বা ক্ষোভ। বলছি কি, বেশ। তো দেখো, এই যে এই সময় মানে 1857 বা তার আগে ভারতে ইংরেজ শাসন চলছিল এবং ভারতের যে আর্মি বা সেনাবাহিনী সেটাকে পরিচালনা করতো ইংরেজরাই। এইবার এই ব্রিটিশ আর্মিতে বেশ কয়েকটা ভাগ ছিল। এইবার সেই ভাগগুলোর মধ্যে একটা ভাগ ছিল যার নাম হচ্ছে বেঙ্গল আর্মি, একটা ভাগ যার নাম হচ্ছে বেঙ্গল আর্মি। এইবার এই বেঙ্গল আর্মির মধ্যেই বেশিরভাগ ভারতীয় সিপাহী ছিল, ভারতীয় সিপাহী বেঙ্গল আর্মিতে ছিল। তার মধ্যে আবার অযোধ্যার অঞ্চলের লোকরা বেশি ছিল, মানে উত্তর ভারতের দিকের লোকেরা বেশি ছিল, উত্তর ভারতের। আর উত্তর ভারতটাই হচ্ছে ভারতের সব থেকে বড় একটা রাজ্য, তো সেখানকার লোকেরাই ওই বেঙ্গল আর্মিতে বেশি ছিল, মানে ভারতীয় সিপাহী বেঙ্গল আর্মিতে ছিল। এছাড়াও অন্যান্য সিপাহী ছিল, যেমন গুর্খা সিপাহী, হ্যাঁ, নেপালি একটা গুর্খা ছিল, পাঞ্জাবি শিখদের একটা আলাদা সেনার একটা ভাগ ছিল, সেগুলো আলাদা ছিল। তারা কিন্তু এই বিদ্রোহে অংশ নেয়নি, অংশ নিয়েছিল শুধুমাত্র বেঙ্গল আর্মির সিপাহীরা, বিভিন্ন ভারতীয় সিপাহী তার মধ্যে ছিল। এবার তাদের মধ্যে কেন ক্ষোভ ছিল? প্রথমত, তাদেরকে তাদের পদ অনুযায়ী তাদের বেতন বা তাদের সম্মানিক দেওয়া হতো না। সেনাবাহিনী শুধুমাত্র কিন্তু যে একটা টাকা পাওয়ার জন্যই সবাই সেনাবাহিনীতে যোগ দেয় তেমনটা কিন্তু নয়, তারা বিভিন্ন ভালো কাজ করলে তাদেরকে সম্মান দেওয়া হয়। এইবার এইসব সিপাহীদেরকে তাদের কাজ মানে তারা যে কাজগুলো সাহসিকতার কাজ করতো তার জন্য তাদের কোনো পদোন্নতিও হতো না, বা তাদেরকে তাদের উপযুক্ত মানে সম্মানও দেওয়া হতো না, বেতন তো তাদের পরিশ্রম অনুযায়ী দেওয়া হতোই না। তো এই জন্য তাদের একটা ক্ষোভ ছিল। পাশাপাশি বিভিন্ন যারা অফিসার ছিল, সেনা অফিসার, তারা তাদেরকে নানা রকম ভাবে খারাপ কথা, গালাগালি এই সমস্ত দিত, সেটা তাদের মনে একটা ক্ষোভ ছিল। আর আগে পর্যন্ত তারা নিজেদের এলাকাতেই থাকতে পারতো, কিন্তু এই 1857 আগে একটা নিয়ম হয় যে সেনাদের এখন থেকে দেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে হতে পারে। তার জন্য তারা কিন্তু অতিরিক্ত কোনো বেতন পাবে না, ওই যা বেতন আছে তাতেই তাদেরকে যেখানে বলবে সেখানে যেতে হবে। এইবার এই কারণগুলোর জন্য তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়। প্রথমত, তাদের সঠিক বেতন দেওয়া হতো না, তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হতো না, তাদেরকে নানা রকম ভাবে খারাপ কথা, গালাগালি এগুলো দেওয়া হতো। আর তাদেরকে নিজেদের এলাকার বাইরে গিয়ে কাজ করতে হলেও তার জন্য অতিরিক্ত কোনো বেতন দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি। এই সব কারণের জন্য তাদের মনে একটা ক্ষোভ তৈরি হয়। তাহলে সেনাদের অসন্তোষ, আমি আর কারণগুলো বললাম না, কারণগুলো এখানে মুখে বলে দিলাম। 2 নম্বর হচ্ছে বিভিন্ন জমিদার এবং যারা সামন্ত প্রভু বা রাজা দের ক্ষোভ। দেখো, তো দ্বিতীয় পয়েন্টটা দেখো, জমিদার এবং সামন্ত প্রভু বা রাজা তাদের ক্ষোভ। তো দেখো, আমরা জানি যে ব্রিটিশরা আসার পর তারা বিভিন্ন রকমের নিয়ম চালু করে। আর একটা নিয়ম আমরা দেখেছিলাম, সত্য বিলোপ নীতি, আমরা পড়েছি আগে। সেখানে কি হয়েছিল যে এমন যদি কোনো রাজ্য থাকে যে যেখানে কোনো রাজার পুত্র সন্তান থাকবে না, তাহলে সেই রাজ্যগুলোকে কোম্পানি দখল করে নেবে। তো এইরকম কারণ দেখিয়ে সেই সময় তারা বেশ কিছু রাজ্য দখল করে নিয়েছিল। তারপর আরো বিভিন্ন রকমের কারণ দেখিয়ে কোনো জায়গায় ঠিক শাসন হচ্ছে না, কুশাসন, খারাপ শাসন বা ঠিক মতো হচ্ছে না, এই সমস্ত দেখিয়ে তারা বিভিন্ন রাজাদের কাছ থেকে বিভিন্ন রাজ্য কেড়ে নিয়েছিল। আবার এই যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কি হয়েছিল, বিভিন্ন জমিদারদের অধিকার চলে যায়, আমরা পড়েছি আগে। সেই সূর্যাস্ত আইনের মাধ্যমে যদি সঠিক সময়ে খাজনা দিতে না পারতো তো তাদের জমি নিয়ে নেওয়া হতো, রাজস্ব। তো এই সব কারণের জন্য এই সব বিভিন্ন জমিদার, রাজা, সামন্ত প্রভুদের ক্ষমতা বা তাদের রাজ্য চলে গিয়েছিল। এবার যাদের চলে গিয়েছিল তাদের মনে তো একটা রাগ থাকবেই। তো সেই সব জমিদার, সামন্ত প্রভুরা যখন দেখে যে সিপাহীরা বিদ্রোহ শুরু করেছে, তখন তারাও এই বিদ্রোহে অংশ নিয়েছিল। বোঝা গেল? তাহলে 2 নম্বর কারণ হচ্ছে জমিদার, সামন্ত প্রভু বা রাজাদের ক্ষোভ। 3 নম্বর হচ্ছে কৃষকদের ক্ষোভ।
ক্ষোভ মানে হচ্ছে রাগ, কৃষকদের ক্ষোভ। তো দেখো আমরা দেখতেই পাচ্ছি যে সেই সময় ভারতের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজ চাষবাসের সঙ্গে যুক্ত ছিল। এইবার ব্রিটিশরা আসার পর থেকে প্রতিনিয়ত ট্যাক্সের পরিমাণ বাড়তেই থাকে, বিভিন্ন ভাবে ট্যাক্সের পরিমাণ প্রচুর বেড়ে গিয়েছিল, এবং তার কারণে তাদেরকে কখনো মহাজনদের কাছ থেকে ঋণ নিতে হতো, দিয়ে তাদের জমি জায়গায় চলে যেত, বিভিন্ন কিছু হতো। তার মূল কারণটা তাহলে কে ছিল? ব্রিটিশরাই। তারা যদি এত রাজস্ব না নিত তাহলে এসব কিছুই হতো না তাদের। তাহলে এই কৃষকদের একটা ক্ষোভ ইংরেজদের প্রতি ছিল। তো যখন বিদ্রোহ হয় তখন কৃষকরাও এই বিদ্রোহে অংশ নিয়েছিল বা এই বিদ্রোহে খুব ভালোভাবে তারা যোগ দিয়েছিল। তাহলে এইসব কারণ তো ছিলই, যার ফলে এই বিদ্রোহের একটা তো মানে বড় আকার ধারণ করেছিল। এইবার ওই যে যেটা বললাম যে বারুদ এইগুলো, এবার আগুনটা লাগলো কিভাবে? শেষ কারণটা কি ছিল? 4 নম্বর হচ্ছে প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ, তো মেন কারণটা কি ছিল দেখো, দাঁড়া আমি বলছি। এই 1857 সালের আগে ইংরেজ কোম্পানি একটা রাইফেল চালু করে, যে রাইফেলটার নাম হচ্ছে এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল বন্দুক। হ্যাঁ, ওই কোম্পানি এটা। আচ্ছা, এনফিল্ড রাইফেল এটা একটা বন্দুক চালু করে। এবার বন্দুক চালু করাতে তো সমস্যা হওয়ার কথা নয়, কারণ সৈনিকরা তো বন্দুক তাদের লাগেই। এটা একটু উন্নত মানের বন্দুক ছিল, তো ভালো হয় তো উচিত। কিন্তু একটা বিষয় রটে যায়, বা একটা গুজব রটে যায়, যদিও সেটা পুরোপুরি গুজব নয়, সত্যতাও ছিল তার মধ্যে, যে এই রাইফেলের যে কার্তুজ বা গুলি, সেটা দাঁতে করে কেটে বন্দুকে ভর্তি হয়। এইবার সেই বন্দুকের গুলিটার মধ্যে গরু আর শুয়োরের চর্বি দিয়ে তৈরি। এইবার হিন্দু সিপাহীরা গরু চর্বি আছে বলে, মুসলিম সিপাহীরা শুয়োরের চর্বি আছে বলে সেটা ব্যবহার করতে অস্বীকার করে। এবার ব্রিটিশদের তো সেই নিয়ে কোনো ব্যাপার নেই যে কে কিসের করতে চায় কি চায় না, তোমাকে আর্মিতে থাকতে গেলে তোমাকে ব্যবহার করতে হবে। তো তারা জোরপূর্বক এই বন্দুকটা চালু করে। এইবার বিভিন্ন সেনারা এই তাদের মনে এই আগেই তো ক্ষোভ ছিল, এইটা চালু করার পর তাদের একদম সেই বোমটা ব্লাস্ট করে যায়। তো তারা এর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, এবং ওই যে বললাম ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে প্রথম শুরু করেছিল। মঙ্গল পাণ্ডে প্রথম এই এনফিল্ড রাইফেল ব্যবহার করবে না বলে তিনি তার প্রতিবাদ জানান, এবং তার সঙ্গে তার কিছু সহকারী সিপাহী তারাও এর প্রতিবাদ জানায়। তখন কোম্পানি যারা অফিসার ছিল তারা তাকে বন্দি করার জন্য বলে মঙ্গল পাণ্ডেকে, যে ওকে বন্দি করা হোক। কিন্তু বাকি সিপাহীরা তো ওকে সাপোর্ট করে, তো তারা বন্দি করতে চায় না, এবং দ্রুত এই বিদ্রোহের খবরটা বিভিন্ন সেনা ছাউনিতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় এবং সিপাহী বিদ্রোহ শুরু হয়ে যায়। তাহলে এনফিল্ড রাইফেল চালু, এইটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, মানে মেন যে কারণটা ছিল এইটা। আর এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ, সেইটা হলো মেন কারণ, যে সেটা গরু আর শুয়োরের চর্বি দিয়ে তৈরি, সেইটা ব্যবহার করবে না বলেই তারা এই বিদ্রোহটা করেছিল। তার পিছনে এই কারণগুলো তো ছিলই, প্রধান কারণ এইটা। তাহলে এই কারণগুলোর জন্য সিপাহী বিদ্রোহ হয়েছিল, যেটা কিন্তু পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সিপাহী বিদ্রোহের কারণ বড় প্রশ্নে থাকে অনেক সময়, তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। এইবার দেখো বিদ্রোহের প্রসার। তাহলে আমরা দেখলাম ব্যারাকপুরে শুরু হলো বিদ্রোহ, তারপর দ্রুত খুব তাড়াতাড়ি এই বিদ্রোহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। ব্যারাকপুর থেকে খুব তাড়াতাড়ি এই বিদ্রোহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। তো কোথায় কোথায় ছড়িয়েছিল? প্রথমত উত্তর প্রদেশ, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়, যেমন ধরো ঝাঁসি, কানপুর, মিরাট, দিল্লি, এইসব জায়গায় এই বিদ্রোহ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল। উত্তরপ্রদেশ,
উত্তরপ্রদেশের মধ্যে ঝাঁসি, কানপুর এগুলো ছিল, মিরাট, দিল্লি এগুলোতে ছড়িয়ে পড়েছিল। তবে যে ভারতের সব জায়গাতেই ছড়িয়েছিল তেমনটা কিন্তু নয়। যেমন ধরো পূর্ব বাংলার দিকে অত ছড়ায়নি, এই পূর্ব ভারতের দিকে অত ছড়ায়নি, মূলত উত্তর ভারত আর মধ্য ভারত এই জায়গাগুলোতে বেশি ছড়িয়েছিল। বাজে বাজে কথা বলবি না। হ্যাঁ, 1857 সালেই আমাদের কাটোয়ার যে কেডিআই স্কুল সেটা স্থাপন হয়েছিল। তো ওটা অনেক পুরনো স্কুলে, আর ওই ইতিহাসের এই কারণটার সঙ্গে যুক্ত আছে, তো মনে রাখা যাবে এর থেকেও। আচ্ছা, তাহলে দেখো বিদ্রোহের প্রসার কোথায় কোথায় হয়েছিল। উত্তরপ্রদেশ, তার মধ্যে ঝাঁসি, কানপুর এগুলো, মিরাট, দিল্লি এবং মধ্য ভারত এই জায়গাগুলোতেই বিদ্রোহটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল। শুরু হয়েছিল ব্যারাকপুর থেকে, পরবর্তীকালে এই জায়গাগুলোতে ছড়িয়ে পড়েছিল। বোঝা গেল? হুম। তো এই জায়গাগুলোতে ছড়িয়ে পড়েছিল। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা বিদ্রোহের কয়েকজন নেতা, এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কারা, তাদের সম্পর্কে একটু দেখব। তো দেখো বিদ্রোহের তো অনেকজন নেতা ছিলেন, তার মধ্যে বিশেষ কয়েকজনের কথা আমরা এখানে দেখব। তো দেখো এই বিদ্রোহের একজন অন্যতম নেতা ছিলেন ওই ঝাঁসি, বললাম ঝাঁসি রাজ্য, সেখানকার রানী লক্ষ্মীবাই। তো কেন তিনি এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন? তো দেখো ঝাঁসির রানী ওখানে ওই যে ওই সত্যবিলোপ নীতির মাধ্যমে ওখানে রাজা ছিল না, সেই কারণে ওই রাজ্যটা কোম্পানি দখল করে নিয়েছিল। এবার সেখানে রানী ছিলেন ঝাঁসি। এবার তিনি নিজের অধিকার ক্ষমতা ফিরিয়ে আনার জন্য এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন। তো এবং তিনি খুব সাহসিকতার সঙ্গে বীরের মতো এই যুদ্ধ তিনি করেছিলেন। তাহলে ঝাঁসি রানী লক্ষ্মীবাই বা লক্ষ্মীবাই তিনি এই যুদ্ধের, এই বিদ্রোহের একজন অন্যতম নেতা। মিরাটের রাজা ছিলেন নানা সাহেব, মিরাটের রাজা নানা সাহেব, এবং নানা সাহেবের সেনাপতি ছিলেন তাঁতিয়া টোপি। মিরাটের রাজা নানা সাহেব আর তার সেনাপতি ছিলেন তাঁতিয়া টোপি। তো তারাও এই বিদ্রোহের একজন অন্যতম নেতা ছিলেন। বিশেষ করে তাঁতিয়া টোপি এই বিদ্রোহে খুব বীরের মতো আর কি যুদ্ধ করেছিলেন। তিনি মানে প্রচুর আর কি ভালো ফল করেছিলেন এবং প্রচুর ব্রিটিশ যে সেনা তাদেরকে তিনি পরাজিত করেছিলেন। কিন্তু ভারতীয় তারই কোনো সহকর্মী বিশ্বাসঘাতকতায় তিনি যেখানে থাকতেন সেই জায়গাটা মানে গোপনে থাকতেন, সেখানটায় জেনে ফেলে ব্রিটিশ সেনারা এবং তাকে ধরা হয় এবং পরবর্তীকালে তার ফাঁসি হয়। তাহলে ভারতীয়দের বিশ্বাসঘাতকতার জন্যই কিন্তু তিনি ধরা পড়েন। তাহলে দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু কোনো না কোনো ভারতীয় সেই বিশ্বাসঘাতকতা করতেই থাকে। তো এক্ষেত্রেও তাই হয়, তাঁতিয়া টোপিকেও বিশ্বাসঘাতকতার জন্য ধরা হয় এবং পরবর্তীকালে ফাঁসি হয়। তো এনারা এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন। আর লক্ষ্মীবাইয়ের একটা বীরের মতো কথা বলি, যেদিন তিনি মারা গিয়েছিলেন, যুদ্ধ করতে গিয়ে তিনি মারা গিয়েছিলেন, তো সেই দিন তিনি মানে পুরুষের মতো পোশাক পরেছিলেন, সৈনিকের মতো, এবং তিনি দুটো তরোয়াল নিয়ে যুদ্ধ করছিলেন। আর যে ঘোড়ার যে দড়িটা, রশ্মিটা, সেটা তিনি মুখে করে ধরেছিলেন এবং মুখে করে ধরে তিনি যুদ্ধ করে ওই যুদ্ধেই তিনি আর কি তার মৃত্যু হয়। তো এরকম তিনি বীরের মতো এই যুদ্ধে তিনি ছিলেন। তাহলে এনারা হলেন নেতা, এনারা এই বিদ্রোহে বীরত্বের সঙ্গে যুদ্ধ বা এই বিদ্রোহ পরিচালনা করেছিলেন। এবং ঠিক আছে, আচ্ছা দেখো তো প্রথম দিকে ভারতীয় সিপাহীরা বা ভারতীয় যে বিদ্রোহীরা তারাই অনেক এগিয়ে ছিল। তারাই ব্রিটিশ যে সিপাহী, শুধু ব্রিটিশ সিপাহী ছিল না, বা ভারতীয় অন্যান্য সিপাহীরা যেমন গুর্খা যে সিপাহীরা ছিল বা পাঞ্জাবি সিপাহীরা ছিল, তারা কিন্তু এই বিদ্রোহ দমনের ক্ষেত্রে কাজ মানে এই সিপাহীদের বিরুদ্ধে ছিল। মানে ভারতীয় একদল সিপাহী এই ভারতীয় সিপাহীদের বিরুদ্ধে ছিল, মানে সব সিপাহীরাই এই বিদ্রোহে যোগ দেয়নি। তো তারা প্রথম দিকে পিছিয়ে ছিল, এরাই এগিয়ে ছিল। তারপর পরবর্তীকালে সেটা আসছি পরে। আচ্ছা এবার দেখো সেটা পরে আসছি। এই বিদ্রোহীরা ব্রিটিশ যে ক্ষমতা সেটাকে তারা অস্বীকার করে, যে ভারতে এখন থেকে আর ব্রিটিশরা শাসন করবে না বা ব্রিটিশদেরকে আমরা মানি না। তারা সেই সময় যে মুঘল সম্রাট ছিলেন তিনি অনেক বয়স্ক ছিলেন, যার নাম ছিল বাহাদুর শাহ জাফর।
আচ্ছা আচ্ছা, তো দেখো বাহাদুর শাহ জাফর তিনি ছিলেন তখন মুঘল সম্রাট, তার বয়স ছিল 82 বছর। তো তাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, মানে ইংরেজরা আসার আগে তো ভারতে মুঘল সাম্রাজ্যই ছিল। তো তাকে আবার ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয় এবং ইংরেজ শাসনকে অস্বীকার করা হয়। তাহলে সিপাহীরা বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন। তখন তার বয়স ছিল কত বছর? 82 বছর। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা বেশ, এবার দেখো বিদ্রোহের ব্যর্থতা। প্রথম দিকে ভালো ফল করলেও পরবর্তীকালে বিভিন্ন ইংল্যান্ড থেকে বিভিন্ন মানে পারদর্শী বা বিভিন্ন বিভিন্ন অস্ত্রশস্ত্র, তারপরে উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা ভারতে আসে এবং তারা শেষ পর্যন্ত বিদ্রোহ দমন করে এবং উন্নত অস্ত্রশস্ত্রের কাছে ভারতীয়রা এই সমস্ত তরোয়াল কামান এসব নিয়ে তাদের সঙ্গে বেশিক্ষণ আর পেরে ওঠেনি। আর সব থেকে যেটা বড় কথা নয়, সব থেকে যেটা বড় কথা, এই বিদ্রোহীদের নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। কারণ এক একটা নেতা বা এক একটা রাজা এসেছিল তাদের নিজেদের লাভের জন্য বা নিজেদের ক্ষোভের জন্য, যে তারা সম্মিলিতভাবে একটা লক্ষ্যে যে ইংরেজদেরকে ভারত থেকে তাড়াতেই হবে, ভারতকে স্বাধীনই করতে হবে, এরকম উদ্দেশ্য নিয়ে কেউ আসেনি। সবাই নিজেদের ধান্দায় এসেছিল। সেই জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্যের অভাব ছিল 1 নম্বর। আর 2 নম্বর কথা ছিল নেতৃত্বের অভাব, যে এত বড় একটা বিদ্রোহকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নেতা বা যারা জানে যুদ্ধ সম্পর্কে তাদেরকে থাকতে হবে। তো সেরকম কোনো নেতা ছিল না, 2 নম্বর। আর 3 নম্বর অস্ত্রশস্ত্রের অভাব। এখানে ব্রিটিশদের কাছে অনেক উন্নত অস্ত্রশস্ত্র ছিল, যেখানে ভারতীয় সিপাহীদের কাছে সেই পুরোনো আমলের অস্ত্রশস্ত্র ছিল, ফলে তারা এই যুদ্ধে বেশ মানে জিততে পারেনি। তো এইগুলি হচ্ছে ব্যর্থতার কারণ। বোঝা গেল? কথা নয়। তারপরে দেখো এইবার বিদ্রোহ তো ব্যর্থ হয়। এই বিদ্রোহ 1857 মার্চ মাস থেকে 1858 মার্চ পর্যন্ত হয়েছিল, 1 বছর প্রায় হয়েছিল। আর একটা বিষয়, বিদ্রোহ ব্যর্থ হয় এবং 1858 খ্রিস্টাব্দের মার্চ মাসেই ওই যে বিদ্রোহীরা বাহাদুর শাহকে সম্রাট হিসাবে ঘোষণা করেছিলেন, তার বিচার হয় এবং বিচারে তাকে নানা রকম ভাবে অসম্মান, নানা রকম ভাবে খারাপ ব্যবহার তার সঙ্গে করা হয় এবং শেষ পর্যন্ত তাকে বার্মা বলে একটা জায়গা আছে, বার্মার রেঙ্গুনে তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। নির্বাসনে পাঠানো মানে হচ্ছে একটা জনমানবহীন এলাকা, যেখানে লোকজন থাকে না, সেই রকম একটা জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হবে। সে একা সেখানে থাকবে, সেখানে কিছু খাবার দাবার দেওয়া হবে, তার জন্য কিছু ব্যবস্থা করা হবে, কিন্তু খুবই সেটা সামান্য ব্যবস্থা। একটা রাজা থেকে একটা মানে সাধারণ মানুষের থেকেও খারাপ, মানে সে সেখানে থাকবে। তো সেই রেঙ্গুনে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাহলে কি হয়েছিল? ব্যর্থ হয়। আর বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে বলছি, বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয় 1858 খ্রিস্টাব্দের মার্চ মাসে। বোঝা গেল? তাহলে ব্যর্থ হয় এবং বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়। নির্বাসনে মানে তাকে শাস্তির জন্য সেখানে পাঠিয়ে দেওয়া হয় এবং এটা হয়েছিল 1858 মার্চ মাসে এবং সেখানেই তার মৃত্যু হয়। তো এই হচ্ছে তার পরিণতি। এবং শেষ মুঘল সম্রাট কিন্তু তিনিই ছিলেন, এরপর আর কোনো মুঘল সম্রাট ছিলেন না। শেষ মুঘল সম্রাট হিসাবে এই আমরা বাহাদুর শাহ জাফর, বা এনাকে দ্বিতীয় বাহাদুর শাহ বলা হয়, কোনো কোনো জায়গায় দ্বিতীয় বাহাদুর শাহ লেখা থাকে। তাহলে ইনিই ছিলেন শেষ মুঘল সম্রাট। তাহলে শর্ট কোশ্চেনে থাকে শেষ মুঘল সম্রাট কে ছিলেন, তাহলে কি হবে? হ্যাঁ। আচ্ছা এবার দেখো এই সিপাহী বিদ্রোহের প্রকৃতি, মানে এই সিপাহী বিদ্রোহটা কেমন ছিল, এর চরিত্র কেমন ছিল। তো দেখো এই সিপাহী বিদ্রোহ কেমন ছিল এই নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বা ইতিহাস নিয়ে যারা লেখাপড়া করেছেন তাদের মধ্যে অনেক মতবিরোধ আছে। কোনো কোনো ঐতিহাসিক বলেন যে এটা নাকি শুধুই সিপাহীদেরই বিদ্রোহ,
আবার কোনো কোনো ঐতিহাসিক বলে যে না, এটা সিপাহী বিদ্রোহ নয়, এটা তার থেকে বড় কিছু, এটা একটা জাতীয় বিদ্রোহ। আবার অনেকে বলেন যে এটা নাকি প্রথম স্বাধীনতার বিদ্রোহ। তো অনেক কিছুই বলেন, অনেকে কি কি বলেন চলো এবার দেখি। প্রথম কালে 1 নম্বরের প্রকৃতি হিসাবে অনেকে বলেন এটা সিপাহী বিদ্রোহ। বেশ, তো দেখো অনেক ঐতিহাসিক বলেন, ঐতিহাসিক মানে যারা ইতিহাস নিয়ে চর্চা করেন বা ইতিহাস নিয়ে লেখালেখি করেন, তো তারা বলেন যে এটা শুধুমাত্র সিপাহী বিদ্রোহ, এবং বিভিন্ন মানুষ এই সুযোগ নিয়ে, এই বিদ্রোহের সুযোগ নিয়ে, এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা নিজেদের নিজেদের প্রয়োজনে বা নিজেদের ধান্দায় এই বিদ্রোহে যোগ দিয়েছিল। তাদের ইংরেজদেরকে তাড়ানো বা ভারতকে স্বাধীন করার কোনো উদ্দেশ্য ছিল না। তো এটা শুধুমাত্র সিপাহী বিদ্রোহ, এটা অনেকে বলেন। অনেকে বলেন, অনেক ঐতিহাসিক বলেন এটা জাতীয় বিদ্রোহ। অনেক ঐতিহাসিক বলেন এটা জাতীয় বিদ্রোহ। জাতীয় মানে শুধুমাত্র সিপাহীদের নয়, এটা সাধারণ মানুষের সঙ্গে যোগ দিয়েছিলেন, এবং এটা পুরো দেশ জুড়ে হয়েছিল। কেন বলেন এরকম? যে যখন বিদ্রোহটা চলছিল তখন যে ইংল্যান্ডের যে পার্লামেন্ট, সেখানেও এই নিয়ে কথা উঠেছিল যে এত বড় একটা বিদ্রোহ হচ্ছে, এটা কি শুধুই সিপাহীদের বিদ্রোহ? সেটা নিয়ে সেখানে প্রশ্ন উঠেছিল, ব্রিটেনের পার্লামেন্টে, ইংল্যান্ডের পার্লামেন্টে প্রশ্ন উঠেছিল। এবং একজন সাংবাদিক কার্ল মার্কস, তিনি বলেছে যে না, এটা শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ নয়, এখানে অনেক সাধারণ মানুষও যোগ দিয়েছিল, এবং সেটা পুরো ভারত জুড়ে হয়েছিল, তাই এটা জাতীয় বিদ্রোহ। এটাই তাহলে অনেকজন এইটা বলছেন। আবার কেউ কেউ বলেন এটা প্রথম স্বাধীনতার যুদ্ধ। প্রথম স্বাধীনতার যুদ্ধ। তো কিছু কিছু ঐতিহাসিক এটাকে বলেন যে এটা প্রথম স্বাধীনতার যুদ্ধ। যেমন ভারতের একজন বিপ্লবী যার নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার, তো তিনি বলেছিলেন যে এটা প্রথম স্বাধীনতার যুদ্ধ। তবে অনেকে মনে করেন যে এটা বলাটা ঠিক নয়, এটা একটা আবেগপ্রবণ বার্তা। কারণ স্বাধীনতার যুদ্ধ হলে সমস্ত নেতারাই তো উদ্দেশ্য থাকবে একই, যে দেশকে স্বাধীন করতে হবে, ইংরেজদেরকে ভারত থেকে তাড়াতে হবে। কিন্তু তাদের সেটা উদ্দেশ্য ছিল না, কারণ প্রত্যেকটা নেতাই তাদের নিজেদের বিভিন্ন কারণে এসেছিল। কেউ হয়তো তার রাজ্য চলে গেছে বলে এখানে যোগ দিয়েছে, কেউ কারো জমিদারি চলে গেছে বলে এখানে যোগ দিয়েছে, সেনারা যোগ দিয়েছে, সেখানে তাদেরকে ঠিক মতো বেতন দেওয়া হয় না, তাদেরকে অসম্মান করা হয়, সেই জন্য কেউই এটা নিয়ে আসেনি যে ভারতকে স্বাধীন করতে হবে। তাহলে সেটাই যদি হতো স্বাধীনতার যুদ্ধ, তাহলে তাদের সবারই লক্ষ্য এক থাকতো, তাহলে তাদের লক্ষ্য এক ছিল না, তাহলে এটাকে স্বাধীনতার যুদ্ধ বলাটা ঠিক নয়। আবার এটাকে সিপাহী বিদ্রোহ বলাও ঠিক নয়, কারণ সিপাহীরা তাহলে শুধু যোগ দেয়নি এখানে, কারণ অন্য মানুষরাও যোগ দিয়েছে, তাহলে এটা স্বাধীনতার যুদ্ধও বলা যায় না, আবার সিপাহী বিদ্রোহ ঠিক বলা যায় না। তার থেকে একটা বড় কিছু বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, এবার দেখো এই সিপাহী বিদ্রোহের পরে ভারতে আর কোম্পানির শাসন থাকে না। এতদিন পর্যন্ত ভারত শাসন করছিল, মানে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত, এতদিন পর্যন্ত অর্থাৎ 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত শাসন করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই তো? আস্তে ভারত শাসন করছিল এতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এইবার এত বড় একটা বিদ্রোহ হওয়ার পর সেই খবরটা ইংল্যান্ড পর্যন্ত পৌঁছে যায়, এবং ইংল্যান্ডের পার্লামেন্ট মানে ইংল্যান্ডের যারা মন্ত্রী, তারা দেখেন যে আর একটা কোম্পানির হাতে এত বড় একটা দেশকে ছাড়া যায় না। মানে এতদিন তাদের কোনো হুঁশ ছিল না, এতদিন ঘুমাচ্ছিল, বিদ্রোহ হওয়ার পর তাদের মানে হুঁশ আসে যে একটা কোম্পানি যে ব্যবসা করতে এসছে তাকে একটা গোটা দেশ দিয়ে দিয়েছে, যাও দেশ চালাও। হ্যাঁ, তো তারা কি করে দেশ চালাবে? এখন যদি বলা হয় যে জিও কোম্পানিকে দেশটা দিয়ে দেওয়া হবে, জিও কোম্পানি চালাবে, তাহলে তো তারা নিজেদের লাভটাই দেখবে। তো সেরকম আর কি। তো এইবার থেকে কোম্পানির হাত থেকে সমস্ত ক্ষমতা নিয়ে নেওয়া হয়, এবং ব্রিটেনের পার্লামেন্টের প্রধান ছিলেন রানী এলিজাবেথ, রানী ভিক্টোরিয়া। তো হ্যাঁ, রানী ভিক্টোরিয়া সরাসরি এই ভারতের শাসন করার ক্ষমতা নিয়ে নিয়েছিলেন, এবং তখন থেকে চালু হয় ভিক্টোরিয়ার শাসন। এবং তিনি তো সরাসরি ভারতে এসে শাসন করতেন না, তিনি ভারতের দেখাশোনা করার জন্য, শাসন করার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন, যে পদটাকে বলা হয় ভাইসরয়। এর আগে ভাইসরয়,
এর আগে পর্যন্ত ভারত শাসন করত গভর্নর জেনারেল। আমরা পড়েছি লর্ড কর্নওয়ালিস, এরকম বিভিন্ন গভর্নর জেনারেলের কথা। সেই গভর্নর জেনারেল পদটাকে তুলে দেওয়া হয় এই 1858 খ্রিস্টাব্দে, এবং তার পরবর্তীকালে চালু করা হয় ভাইসরয় বলে একটা পদ, যেটা ভারতকে আর কি শাসন করতো তারা। তাহলে 1858 খ্রিস্টাব্দে নভেম্বরে এটা চালু হয়েছিল, এই ভিক্টোরিয়ার শাসন 1858 নভেম্বর মাসে। আচ্ছা দেখো, 1858 সালে নভেম্বর মাসে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয়। ভারতের শাসন ক্ষমতা তিনি সরাসরি নিয়ে নিয়েছিলেন, এবং তিনি ভারতকে শাসন করার জন্য বা দেখাশোনা করার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন, যাকে বলা হচ্ছে ভাইসরয়। এবং ভাইসরয়, হ্যাঁ। এইবার ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ইনি ছিলেন শেষ গভর্নর জেনারেল, এবং তাকেই প্রথম ভাইসরয় করা হয়। তাহলে শেষ গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড ক্যানিং, আবার প্রথম গভর্নর ভাইসরয় হচ্ছেন লর্ড ক্যানিং। তাহলে প্রশ্ন থাকে দুটোই, যে শেষ গভর্নর জেনারেল কে, তাহলে কি হবে? লর্ড ক্যানিং। আর প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। তাহলে মনে রাখবে। বেশ, এইবার মহারানী একটা ঘোষণাপত্র জারি করেছিলেন ভারতকে শাসন করার জন্য, মানে এই ভাইসরয় হাত দিয়ে। তো সেই ঘোষণাপত্রে কি কি বলা ছিল দেখো। ঘোষণাপত্রে বলা ছিল যে এরপর থেকে, মানে এই বিদ্রোহের পর থেকে মানে ইংরেজরা ভারতের আর কোনো রাজ্য দখল করবে না। রাজ্য দখল করাতে তাদের আর কোনো উৎসাহ নেই, আর কোনো রাজ্য দখল করবে না, মানে যে রাজ্যে যে রাজারা শাসন করছে তারাই করবে, আর তারা কোনো রাজ্য দখল করবে না। 2 নম্বর হচ্ছে, তারা ভারতীয়দের কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। এর আগে আমরা দেখেছি কাউকে খ্রিস্টান ধর্মে তারা দীক্ষা দিতে, খ্রিস্টান ধর্ম দিতে চায়, কোনো সংস্কৃতিকে তারা বাদ দিতে চায়, নিজেদের সংস্কৃতি চালু করতে চায়, সেগুলো তারা করবে না। মানে অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে না, ধর্মীয় ব্যাপারে বা সাংস্কৃতিক ব্যাপারে। আর ভারতীয়রা স্বাধীনভাবে তারা ভারতে থাকতে পারবে, এইগুলো বলা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই ঘোষণাপত্রটা তো কাগজে লেখা আছে, শাসন তো করতো সেই ইংরেজদের সেই লোকগুলোই। রানী তো আর ভারতে এসে দেখছে না যে কি করতো, তো সেই একই রকমই শাসনই তারা চালিয়ে যায়। ওই ঘোষণাটা শুধুমাত্র কাগজেই লেখা থাকে, বাস্তবে সেটা খুব একটা কার্যকরী হয় না। যেমন আইন অনেক কিছুই থাকে, সাধারণ মানুষের জন্য কিছুই সেরকম হয় না, সেরকম এটাও, যে এখানে বলা হয় অনেক কিছু ভালো কথা, কিন্তু সেগুলো সবকিছু কার্যকরী হয় না, তবে কিছু কিছু হয়তো হয়েছিল। তাহলে এইভাবে রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয় 1858 নভেম্বর থেকে। বোঝা গেল?